আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা। তো আজকের যে ভিডিওটা সেটা খুবই একটা ইন্টারেস্টিং আর খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে এবং দেখবে যে আমি কি বলতে চাইছি। তো এই ভিডিওটা আমি জাস্ট তোমাদের জন্য স্পেশালি বানিয়েছি। তো এটা আমি ইউটিউবে আপলোড করব ঠিকই, কিন্তু এটা সবাই দেখতে পাবে না। আমি যাদের যাদের দেখতে দিব, অর্থাৎ আমি যাদের লিংক দিব তারা লিংক দিয়ে একমাত্র সেখান থেকে দেখতে পাবে, তাছাড়া আমার ইউটিউবে দেখতে পাবে না কেউ। ঠিক আছে, কারণ আমি এটা তোমাদের জন্য স্পেশালি ভিডিওটা বানাচ্ছি। তো আজকে যে মেন বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে, অ্যাকচুয়ালি এটা আমি তোমাদের কোনো পার্টিকুলার টপিকের ওপর ভিডিওটা বানাচ্ছি না, কিন্তু এই যে তোমাদের যেমন আমি বিদ্রোহগুলোর ভিডিও দিচ্ছি বা বিদ্রোহগুলো পড়াচ্ছি, ওটার রিলেটেড আমি কিন্তু তোমাদের এখানে বুঝিয়েছি, অনেকগুলো ইউটিউবে বুঝিয়েছি, প্লাস আমি ক্লাসে বুঝিয়েছি। তো প্রশ্ন কিভাবে করে এক্সামিনার এই ধরনের জিনিসগুলো বুঝতে হবে। আর অনেক প্রশ্ন যে সিমিলার পড়বে, একই রকমভাবে পড়বে তা তো হতে পারে না, এখানে ঘুরিয়ে আসতে পারে প্রশ্নগুলো, কিন্তু আমাকে ওই জিনিসগুলো বুঝতে হবে। আর তাছাড়া যে কোনো প্রশ্ন, যে ধরো যে এমন কোনো প্রশ্ন হয়ে গেল, ধরো যে সাঁওতাল বিদ্রোহ পড়লো, আর তোমার সাঁওতাল বিদ্রোহের কারণ আর ফলাফল পড়েছে তোমরা, কিন্তু ওখানে চরিত্র বা বৈশিষ্ট্যগুলো পড়োনি, বা প্রেক্ষাপট পড়োনি। যেটা কারণ ওটাই হচ্ছে প্রেক্ষাপট, মানে কোন পরিপ্রেক্ষিতে বিদ্রোহটা হলো, কোন কারণের ওপর ভিত্তি করে এই বিদ্রোহটা হলো, এটাই প্রেক্ষাপট আর এটাই কারণ। তো সিমিলার যে প্রশ্ন লেখাতে হবে এটা তো না, তোমাদেরকে এই জিনিসটা একটা ব্রড মাইন্ড করতে হবে, অর্থাৎ বিশাল একটা মাইন্ডসেট রাখতে হবে যে যে কোনো প্রশ্ন যদি আসে তাহলে প্রশ্নটাকে আমরা কীভাবে কাউন্টার করব, অর্থাৎ কিভাবে এক্সিকিউটিভ করব, মানে সেই প্রশ্নটার উত্তরটা আমরা কিভাবে দিতে পারবো বা দিব। তো এই ধরনের তোমাদের, তো ধরো যে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে জানো, এবার সাঁওতাল বিদ্রোহের কারণ ফলাফল জানো, কিন্তু তোমরা বৈশিষ্ট্য পড়োনি। তো এই ধরনেরই উপর ভিত্তি করে ভিডিওটা হবে। তো আমি নেক্সট আর একটা ভিডিও বানাবো। তো তোমাদের শুনে, অ্যাকচুয়ালি আমি চলো ভিতরে আগে যাই তারপর বলি। তো প্রথম যে আমি চ্যাটটা বানিয়েছি যে জিনিসটা, ওটা হচ্ছে, দেখো প্রথম প্রশ্নটা দেখো কেমন প্রশ্ন। এটা 2011 আর 14-তে এসেছে, দেখতে পাচ্ছ 2011 আর 14-তে এসেছিলো এই প্রশ্নটা। যে ভারতে কোম্পানি শাসনে কৃষক বিদ্রোহের কারণগুলি কী ছিল, অর্থাৎ কৃষকরা যে বিদ্রোহগুলো করেছিল ভারতের কোম্পানি শাসনের বিরুদ্ধে, তো কী কারণে তারা বিদ্রোহ করেছিল বা এর প্রেক্ষাপট কী ছিল, কী কারণে এই বিদ্রোহগুলো কৃষকরা করেছিল এটা, অথবা 18-19 শতকে ভারতে কৃষক বিদ্রোহগুলির কারণ, মানে কেন এই কৃষক বিদ্রোহগুলো হয়েছিল। তা আমি তোমাদেরকে এইগুলো ক্লাসে বুঝিয়েছি আর ভিডিওতেও বুঝিয়েছি, খুব ব্রড মাইন্ডে বুঝিয়েছি, বিস্তারিতভাবে বুঝিয়েছি। তো এখানে তোমাদের বুঝতে হবে যে ওখানে প্রথমে তোমরা ভূমিকা দিলে যে কৃষক বিদ্রোহগুলো কেন হয়, ঠিক আছে, অর্থাৎ ব্রিটিশ সরকারের শোষণের বিরুদ্ধে, অর্থাৎ বা অত্যাচারমূলক আচরণ, এই সমস্ত জিনিসগুলোর ফলে দীর্ঘদিন ধরে এই আদিবাসীরা কিংবা মানুষজন যখন শোচনীয়ভাবে নিপীড়িতভাবে যখন তাদেরকে অত্যাচার করা হয়, তখন তারা দীর্ঘকাল সহ্য করে করে একটা সময়ে তারা নিজেরা সশস্ত্র হয়ে ওঠে, সশস্ত্র বাহিনী গড়ে ওঠে, বা তারা নিজেরা বিদ্রোহী হয়ে ওঠে এবং বিদ্রোহ ঘোষণা করে। তো এই ধরনের ভূমিকাগুলো তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। আর এখানে কারণ, কি কারণে কোম্পানি শাসনের বিরুদ্ধে কৃষকরা বিদ্রোহ করেছিল, অর্থাৎ এই বিদ্রোহগুলো কেন হয়েছিল এটা দেখতে হবে। তো ভূমিকা থাকবে তোমাদের, তারপর এখানে আমি তোমাদের প্রশ্নগুলো দেখাবো, ঠিক আছে, কিন্তু তার আগে আমি যেটা চার্ট বানিয়েছি যে তোমাদের মাইন্ডটা ব্রড করার জন্য তোমাদেরকে বুঝতে হবে যে প্রশ্ন থেকেই আমরা কিভাবে উত্তরগুলো বানাতে পারবো বা প্রশ্ন থেকেই আমরা উত্তরগুলো তৈরি করতে পারবো। তো এখানে তোমরা পয়েন্ট দেখতে পাচ্ছ যে কৃষক বিদ্রোহ অথবা
কৃষক অসন্তোষের কারণ, মানে কৃষকরা যে দেখো অসন্তুষ্ট হয়েছে তারা এই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, মানে ব্রিটিশ শাসনরা যেটা জারি করেছিল সেটার প্রতি তারা অসন্তোষ হয়েছে, সেই জন্যই তো তারা বিদ্রোহ করেছে। তো এখানে তোমরা পয়েন্ট দিতে পারো যে কৃষক অসন্তোষের কারণ, মানে কি কারণে তারা অসন্তোষ হয়েছিল, আর অথবা এটাও হতে পারে যে কৃষক বিদ্রোহ। তো কৃষক বিদ্রোহের কারণ, তো কারণগুলো কি ছিল। তো তোমরা একটা জিনিস দেখো, যখন ব্রিটিশরা ভারতীয়দের, মানে ভারতীয় যে আদিবাসীগুলো ছিল সেইগুলোতে যখন তাদের নজর গেল যে তারা কি করছে, তারা মানে স্বাধীনভাবে বসবাস করছে, তারা খুব পরিমাণে কর দিচ্ছে না ডাইরেক্টলি, তারপর তারা যে বনাঞ্চলগুলো রয়েছে, বনযুক্ত অঞ্চলগুলো রয়েছে সেইগুলো পরিষ্কার করে মাঠ বানিয়ে সেইগুলোতে চাষবাস করছে। তো তাদের মূল উদ্দেশ্যই, অর্থাৎ ব্রিটিশ কোম্পানিদের মূল উদ্দেশ্যই ছিল যে তারা প্রচুর মুনাফা অর্জন করবে, তাই না। তো তখন তারা তাদের মানে কৃষকদের ওপর বা তোমার এই আদিবাসীগুলোদের ওপর, গোষ্ঠীগুলোদের ওপর নজর যায়, ঠিক আছে। তখন তারা বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার করে। যেমন সাঁওতাল বিদ্রোহে যখন আমরা কারণগুলো আলোচনা করছিলাম, তো কি কারণে, তো অনেকগুলো কারণ ওখানে আমি দেখিয়েছিলাম। আর তাছাড়া আমি তোমাদের বারবার একই জিনিসগুলোই বোঝানোর চেষ্টা করি, ওই কারণগুলোই। তো এই যে কৃষকগুলো কেন অসন্তুষ্ট হলো, কোন কোন কারণগুলো দেখা দিল তাদের মধ্যে যে কৃষকরা বিদ্রোহ ঘোষণা করলো। তো এটাই তোমাদেরকে বুঝতে হবে যে কী কারণে তারা অসন্তুষ্ট হলো। তো 1 নম্বর, রাজস্ব বৃদ্ধি। অর্থাৎ ইংরেজরা যখন তাদেরকে দেখলো যে খুব বেশি পরিমাণে তাদেরকে দিচ্ছে না ট্যাক্স, বা তাদের যখন নজর, মানে তাদের তো মূল উদ্দেশ্য হয়েছে যে প্রচুর অর্থ উপার্জন করা বা মুনাফা অর্জন করা, তখন তারা তাদের ওপর, কৃষকদের ওপর প্রচুর পরিমাণে রাজস্ব বৃদ্ধি করে, ঠিক আছে। তো তারা রাজস্ব বৃদ্ধি করে। তো রাজস্ব বৃদ্ধি যেহেতু করেছিল, তো তারা এই মানে এমনভাবে তারা রাজস্ব বৃদ্ধি করতো যে ধরো যে একটা কৃষক শ্রেণী 100 টাকা ইনকাম করছে, মানে অর্জন করছে, তার মধ্যে 80 টাকাই দিয়ে দিতে হচ্ছে তাদেরকে, ঠিক আছে। 80 টাকাই তাদের দিয়ে দিতে হচ্ছে এমনভাবে। তো এইভাবে তারা তাদের যে রাজস্ব আদায়ের করতো, তো রাজস্বের কর, মানে কর যেটা, সেটাই হচ্ছে রাজস্ব। তো কর সিস্টেমটা অনেকটাই, করের রেটটা অনেকটা বাড়িয়ে দিত, ঠিক আছে। তো এইগুলোর জন্য তারা অসন্তুষ্ট হতো। 1 নম্বর তো গেল। 2 নম্বর কিসের জন্য আর হলো, জমির সত্ত্ব লোভ কি, মানে চিরস্থায়ী বন্দোবস্ত দ্বারা সুবা বাংলার জমির মালিকানা চলে যায় জমিদারদের হাতে। যখন চিরস্থায়ী বন্দোবস্ত লাগু করলো, ঠিক আছে, লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে। তো যখন চিরস্থায়ী বন্দোবস্ত চালু করলো, তখন সেই জমিরগুলোর মালিকানা চলে যায় জমিদারদের হাতে। জমিদারকে দায়িত্ব দেওয়া হলো যে তোমরা ওই এলাকাগুলোতে, একজন জমিদারকে দায়িত্ব দেওয়া হলো যে যতগুলো, মানে যতটা রাজস্ব আদায় করা সম্ভব, বা একটা নির্দিষ্ট পরিমাণে রাজস্ব রেট বেঁধে দিত, যে সেখানে তারাকে রাজস্ব আদায় করতে হতো, এবং সেখান থেকে অনেক, মানে রাজস্ব কালেক্ট করার পরে কাকে, ব্রিটিশ সরকারকে দিতে হতো। এইরকম সিস্টেম তারা গড়ে তুলেছিল, তাই তো, এইটা আমি বুঝেছিলাম। তো তখন জমিদারদের হাতে চলে যায়, ফলে কৃষকরা ভূমিহীন হয়ে পড়ে। মানে আগে তো তারা বন অঞ্চলগুলোতে, মানে যে সকল জায়গাগুলোতে বন ছিল, ঠিক আছে, নুড়ি কাকর এলাকা, বা তোমার যেখানে চাষের যোগ্য ছিল না, ওই জায়গাগুলোকে তারা পরিষ্কার করতো এবং সেখানে তারা কী করতো, চাষবাস করতো। তো তখন যখন ইংরেজরা দেখলো, তাদের দিকে নজর গেল, তখন জমিদারি সিস্টেম ওখানে চালু করলো। এবার ওদেরকে ট্যাক্স কালেক্ট করার জন্য দায়িত্ব দেওয়া হলো। তো এইরকমভাবে তোমার কী হলো, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে তারা জমিদারদের হাতে জমির মালিকানাগুলো চলে যায়। তখন তাদের যে জমিগুলো ছিল সেগুলো জমিহীন হতে শুরু করে, ঠিক আছে। তো এই জিনিস একই, ঠিক আছে, জমির সত্ত্বলোপ হলো, ঠিক আছে। তারপর জমিদারি শোষণ, তো জমিদারির শোষণটা হচ্ছে কেমন, এই তো যেমন সিস্টেমটা বললাম না, জমিদারি, এখানে সত্ত্বলোপ, অর্থাৎ জমিগুলো যে ছিল বা কি ভূমিগুলো ছিল সেইগুলো তাদের হাতে চলে যেত, এটাতে সত্ত্বলোপে। আর শোষণ করতো তারা কিভাবে, ধরো যে এখানে একটা, মানে ইংরেজ কোম্পানি এই এলাকাটাতে একজন
মানে জমিদারকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি এখান থেকে ট্যাক্স কালেক্ট করো, ঠিক আছে। এবার এখানে জমিদারকে বলা হলো যে তুমি আমাকে 100 টাকা দাও বা 1 লক্ষ টাকা, ঠিক আছে। তো তুমি আমাকে 1 লাখ টাকা দাও এবং এখানকার জমিদারি সিস্টেমটা মানে জমিদারিটা নিয়ে নাও, এবং সেখানে তুমি যত মানে 1 বছরের জন্য ধরো যে দিল যে 1 বছরের জন্য তুমি এখানে জমিদারিটা নিয়ে নাও, ঠিক আছে। তো জমিদার যেহেতু 1 লক্ষ টাকা দিয়ে মানে এখানকার জমিদারি প্রথাটা নিয়েছে, তখন ওই তো চেষ্টা করবে, তাই না, যে আরও বেশি পরিমাণে, এক তো বেশি টাকা দিয়ে নিয়েছে, প্রথমত বুঝো, প্রথমত সে তো বেশি টাকা দিয়ে ওখানকার জমিদারিটা নিয়েছে, কিন্তু এরপর জমিদার যেহেতু অনেক টাকা দিয়ে এতগুলো টাকা দিয়ে জমিদারিটা নিয়েছে, তখন সে তো চেষ্টা করবে যে আমি 1 লাখ টাকা দিয়ে জমিদারি নিয়েছি, তার মানে আমাকে চেষ্টা করতে হবে 1.5 লাখ বা 1 লাখের বেশি উপার্জন করতে হবে। তো তারা এখানে এই যে মানে বেশি মুনাফা অর্জন করার জন্য, জমিদারেরাও বেশি মুনাফা অর্জন করার জন্য এখানে তাদেরকে শোষণমূলক আচরণ করতো, মানে তাদের ওপর অত্যাচার করতো এবং শোষণমূলক আচরণ করতো, ঠিক আছে। তো এটা একটা গেল। এবার মহাজনী শোষণ। জমিদার কারা? জমিদার যখন কোনো এলাকার একজন জমিদার মানে বুঝতে পারছো যে জমির মালিক থাকবে, ওরা চাষবাস করতে দিবে, বা সরকারি মানে যে সাধারণ মানুষের যে জমিগুলো থাকবে ওইগুলো দেখাশোনার দায়িত্ব দিল, ঠিক আছে। এটা হচ্ছে জমিদারি সিস্টেম। আর মহাজন, ঠিক আছে, মহাজনী শোষণ, মহাজন করা, মহাজন যাদেরকে বলা হয়, যাদের প্রচুর পরিমাণ, যারা ব্যবসা বাণিজ্য করে, যাদের কাছে প্রচুর পরিমাণে অর্থ থাকে, তারা কি, তারা হচ্ছে মহাজন। তো কি হতো যে এখানে অন্যান্য শোষণের মধ্যে একটা জিনিস দেখবা, তো মহাজনটাই বলি অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো মহাজনরা কীভাবে হতো দেখো, যেহেতু প্রচুর পরিমাণে ট্যাক্স লাগছে তাদেরকে, এবার এখানে ফসল বোনার এমনভাবে হচ্ছে যে 100 টাকা ইনকাম করছিল, তার মধ্যে 80 টাকা ট্যাক্সে চলে গেছে, 20 টাকা বেঁচে আছে, তাদের তো নিজের সংসার আছে, নিজের সংসার চালাতো, বা এরপরে যে ফসল বনবে তার জন্য তাদের কাছে কোনো অর্থ নেই। তো যাতে ফসল বুনতে পারে, ঠিক আছে, তার চাষবাস করতে পারে আবার দ্বিতীয়বার, তার জন্য তাদেরকে টাকার প্রয়োজন। তো অনেক টাকা হয়তো শেষ হয়ে গেছে, তো তারা মহাজনদের কাছ থেকে, অর্থাৎ যাদের কাছে অর্থ প্রচুর পরিমাণে রয়েছে, ব্যবসা বাণিজ্য করতো, তাদের কাছ থেকে ঋণ নিত, ঠিক আছে। তো ঋণটা এমনভাবেই করতো যে ঋণের বোঝাটা আস্তে আস্তে মানে যেহেতু তাদেরকে সুদ লাগবে, তো সুদটা চাপতে লাগতো, বেশি পরিমাণে সুদ নিত, ঠিক আছে। তারপর যদি সুদ না দিতে পারতো, তাহলে এই মহাজনরা অন্যান্য কারণের এটা হলো অন্যান্য কারণের মধ্যে দেখতে পাবা যে তারা মানে কি করতো, ধরো যে ঋণের বোঝা সহ্য করতে পারছে না, তখন তাদের তো অত্যাচার করবে প্রথমত, ঠিক আছে, নানানভাবে অত্যাচার করবে, এটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু তারপরেও দেখা যেত যে তাদের যে তাদের যে গরু বাছুর এই সমস্ত জিনিসগুলো রয়েছে সেইগুলো নিয়ে নিত, মুরগি আছে, এই ধরনের পশু প্রাণীগুলো যেগুলো প্রয়োজনীয় গৃহপালিত পশু, এই সমস্ত জিনিসগুলো তারা নিয়ে নিত, ঠিক আছে। তাদের কাছ থেকে হরপ করতো, সুদ তো নিবেই, মানে যেটা ঋণ দিয়েছে ওটা তো নিবেই, তো এইরকমভাবে তাদেরকে ঋণী করে তুলতো, ঠিক আছে। আর ঋণ না শোধ করতে পারলে তাদের অত্যাচার করতো, ঋণটা তো ফেরত নিত, জমি হরপ করে নিত, জমিগুলো তাদের কাছ থেকে নিয়ে নিত, বা তাদের যে প্রাণী গৃহপালিত পশুগুলো রয়েছে সেইগুলো তাদের কাছ থেকে কেড়ে নিত। এরপর আসছে ধর্মান্ধীকরণের প্রচেষ্টা বা খ্রিস্টান মিশনারি, যেটা খ্রিস্টান মিশনারি সেটাই হচ্ছে ধর্মান্ধীকরণের প্রচেষ্টা। অর্থাৎ যখন ইংরেজরা আসে এ ধর্মে, তো খ্রিস্টান মিশনারিরা তাদের সাথে এসেছিলো। খ্রিস্টান মিশনারি অর্থাৎ হচ্ছে খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য যে সকল গোষ্ঠীগুলো এসেছিলো বা যে সকল ব্যক্তিগুলো এসেছিলো তাদেরকে খ্রিস্টান মিশনারি বলা হতো। তো তাদের মেন উদ্দেশ্যই ছিল যে খ্রিস্টান ধর্মে তাদেরকে কনভার্ট করা। আর এটা ছিল চাল অনেকটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিদের, কারণ আমি খ্রিস্টান মিশনারি যখন সাঁওতাল বিদ্রোহে পড়াচ্ছিলাম তখন আমি খুব সুন্দরভাবে বুঝিয়েছিলাম এটা তোমাদের। তো কেন খ্রিস্টান মিশনারিরা তাদেরকে খ্রিস্টান ধর্ম পালন করার জন্য বেশি মানে আগ্রহ হয়ে উঠেছিল, তার কারণ হচ্ছে যদি এখানে জনগণগুলো থাকে তো তারা যদি খ্রিস্টান ধর্মে হয়, অর্থাৎ যদি তাদের ধর্মে অর্থাৎ ব্রিটিশদের ধর্মে হয়,
তাহলে তারা চেষ্টা করবে যে ব্রিটিশদের রেসপেক্ট করবে, ধর্মগুরুদেরকে, ঠিক আছে, রেসপেক্ট করবে, বা তাদের কথা অমান্য কম করবে, হয়তো এইরকম একটা সিচুয়েশান তৈরি করবে তারা। এর ফলে খ্রিস্টান মিশনারিরা এই উদ্দেশ্য নিয়ে তারা খ্রিস্টান ধর্মটা প্রচার করত, এবং তাদেরকে ধর্মান্ধীকরণ করার জন্য, বা খ্রিস্টান মিশনারিদের যে মেন উদ্দেশ্য হচ্ছে যে তাদের ধর্মটা পরিবর্তন করবে, তাদের মানে সেই কারণে তারা সেই উদ্দেশ্য নিয়ে তাদের কাছে যেত, তাদের যে গোষ্ঠীগুলো ছিল বা তাদের যে গ্রামাঞ্চলগুলো ছিল সেইগুলোতে যেত, এবং তাদেরকে বুঝিয়ে মানে ভাঙভুং যা আছে সব বুঝিয়ে তাদেরকে ধর্মটা চেঞ্জ করা, অর্থাৎ ধর্মান্তরীকরণ করার চেষ্টা করতো। এই জিনিসটার ওপর তারাও কিন্তু অসন্তুষ্ট হয়ে গিয়েছিল, ঠিক আছে, যার ফলে তারা একটা টাইমে বিদ্রোহী হয়ে উঠলো। এরপর বেগাশ্রম মানে হচ্ছে যে কম পরিমাণে তাদেরকে মানে বেগাশ্রম মানে হচ্ছে শ্রম নিবে কিন্তু কম পরিমাণে তাদেরকে বেতন দিবে। তো তোমরা জানো যে সেই সময়গুলোতে সাঁওতাল বিদ্রোহ যখন হয়, বা 1853-তে তোমরা জানো যে, হ্যাঁ 1853-তে কী হয়েছিল, তোমার রেলপথ চালু হয়েছিল। তো রেলপথ চালু হওয়া বা বিভিন্ন ধরনের যে কনস্ট্রাকশনগুলো করবে তারা, ইংরেজি কোম্পানিরা, তো সেই জন্য তাদের তাদের তো প্রচুর পরিমাণে শ্রমিকের প্রয়োজন, তাই না? তো এই শ্রমিকগুলো তারা যেহেতু মানে এই যে আদিবাসীগুলো ছিল তারা মানে অনেক কাজ করতে পারতো, তাদের শারীরিক শক্তিগুলো ভালো ছিল। তো এই সমস্ত নানান কারণে তাদেরকে মানে তারা চাইতো যে তাদেরকে কনভার্ট করে যাতে তারা শ্রমিক হিসাবে রাখতে পারে, ঠিক আছে। তো বেগাশ্রম অর্থাৎ যখন রেলপথ বিস্তার করবে তখন প্রচুর পরিমাণে শ্রমিক লাগবে, তো এই সব উদ্দেশ্য নিয়ে তাদেরকে কম পরিমাণে বেতন দিয়ে, অর্থাৎ কম বেতনে তাদেরকে অতিরিক্ত হারে কাজ করানো হতো। তো এইভাবে তারা বেগাশ্রমের ওপর মানে কি অসন্তুষ্ট হয়। তো এতগুলো কারণে তোমরা দেখতে পেলে যে তারা কি হয়েছিল। হ্যাঁ, তারপর যেমন অন্যান্য কারণ ছিল, যে যেমন সাঁওতাল বিদ্রোহে দেখবা, নীল বিদ্রোহে দেখবা, যে তোমরা এই কারণটাও লিখতে পারো যে নীল চাষে তারপর তোমরা চোল বিদ্রোহে দেখেছো যে আফিম উৎপাদনে বাধ্য করত, নীল উৎপাদনে বাধ্য করত। এই সমস্ত কারণগুলো তোমরা দেখতে পাবে। তো এতগুলো কারণ ছিল যার কারণে তারা অসন্তুষ্ট হয়ে উঠেছিল। তো এর ফলে তারা বিদ্রোহী হয়েছিল। তো এখানে প্রশ্নটা এটাই ছিল যে 18-19 শতকে মানে কৃষকরা কেন বিদ্রোহী হয়ে উঠেছিল বা বিদ্রোহ করেছিল। তো এতগুলো ভাবে তাদেরকে অত্যাচার করা হতো যেহেতু, সেই জন্য তারা সশস্ত্রভাবে বা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলিভাবে তারা কিন্তু বিদ্রোহী হয়ে উঠেছিল। তো এই যে কারণগুলো দেখলে, এইগুলো কারণ তুমি যদি কোল বিদ্রোহে দাও, সাঁওতাল বিদ্রোহে দাও, তবেও কিন্তু এগুলো কার্যকর হবে, ঠিক আছে। কিন্তু প্রত্যেকটার জন্য কিন্তু স্পেসিফিক মানে নির্দিষ্ট একটা করে কারণও থাকে, যেমন সাঁওতাল বিদ্রোহের অনেকগুলো কারণ আছে। এবার নীল বিদ্রোহে নীল চাষ, ঠিক আছে, আফিম চাষ, এই ধরনেরগুলো আছে, কিন্তু এই কারণগুলো কিন্তু তুমি দিতে পারবে। এত ধরনের কারণ ছিল যে কারণগুলোর ফলে তারা কোম্পানি শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এরপর বিভিন্ন বিদ্রোহের বৈশিষ্ট্য, চরিত্র বা প্রকৃতি। এটা হচ্ছে মানুষ, ঠিক আছে। তো মানুষটা দেখে হাসিও না, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা মানুষ। তো এই মানুষের বৈশিষ্ট্য কি? মানুষের পা আছে, মানুষের হাত আছে, মানুষের চোখ আছে, মানুষের মাথা আছে, এইগুলো তার বৈশিষ্ট্য। স্কুলের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে স্কুল ক্লাসরুম থাকবে, ঠিক আছে। তারপর তোমার ফ্যান থাকবে হাওয়া খাওয়ার জন্য, তারপর তোমার ক্লাসরুম থাকবে, ঠিক আছে, টিচার থাকবে, ঠিক আছে, স্টুডেন্ট থাকবে, এইগুলো এক একটা জিনিসের বৈশিষ্ট্য, ঠিক আছে। তো বিভিন্ন বিদ্রোহের বৈশিষ্ট্য, অর্থাৎ যে বিদ্রোহগুলো হতো, তো বিদ্রোহগুলোর মধ্যে কি কি জিনিসগুলো কমন ছিল, অর্থাৎ কি কি জিনিসগুলো আমরা দেখতে পাই, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি তার বৈশিষ্ট্যগুলো। হ্যাঁ, তো এখানে হাসি আনার ছবিটা দেখে তোমরা, তো তার বৈশিষ্ট্য বলো, তার প্রকৃতি কোন ধরনের ছিল, চরিত্র মানে কোন ধরনের ছিল এই বৈশিষ্ট্যগুলো, এটা। তো যখনই কোনো বিদ্রোহের তোমার প্রকৃতি বা বৈশিষ্ট্য আসবে তখন এই উত্তরগুলো তুমি কিন্তু লিখতে পারো, ঠিক আছে। তো
এই পয়েন্টগুলো তোমাদেরকে বুঝতে হবে, আর এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে যে এই সকল পয়েন্টগুলো হচ্ছে তাদের কি বৈশিষ্ট্য। তো আমি তোমাদের ওখানে আবার দেখিয়ে দিচ্ছি। তো যেমন দেখো আদিবাসী বিদ্রোহ, তো এই যে বিদ্রোহগুলো দেখলাম, দেখো এখানে এক্সেপশন আমি রাখছি, মানে ব্যতিক্রম রাখছি, তোমার সন্ন্যাসী ফকির বিদ্রোহ, ওয়াহাবি আন্দোলন, ঠিক আছে, এইগুলো, কারণ এইগুলো একটা মানে অ্যাকচুয়ালি তোমার মুসলিম জাতির একটা গোষ্ঠী বা মুসলিম জাতির একটা মানে ইসলামিক প্রচারের একটা মানে দিক রয়েছে, তার জন্য এটা অনেকটা আলাদা থাকবে। তো এই আমি এরপর নেক্সট ওয়াহাবি আন্দোলন, বারাসাত বিদ্রোহ, তারপর তোমার সন্ন্যাসী ফকির বিদ্রোহ, এইগুলো নিয়ে আলোচনা করব, আর এখান থেকে কত রকমের প্রশ্ন আসতে পারে এবং প্রশ্নগুলো দেখিয়েও কিন্তু আমি তোমাদেরকে এরপর নেক্সট ভিডিওতে করাবো। কিন্তু এখানে এই যে আরও বাকি বিদ্রোহগুলো ছিল, যেমন চোল বিদ্রোহ, তারপর তোমার কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, এই বিদ্রোহগুলোর বৈশিষ্ট্য কী ছিল দেখো। তো প্রথমত ওরা ছিল আদিবাসী, তো এটা ছিল সেই বিদ্রোহগুলো হচ্ছে কী ধরনের বিদ্রোহ, আদিবাসী বিদ্রোহ, তাই না? তো আমি পয়েন্টে গিয়ে তোমাদের উত্তরে দেখাচ্ছি, ঠিক আছে। তো এই ধরনের মানে এটা বোঝাতে চাইছি যে বিদ্রোহগুলো কেমন ছিল, কোন প্রকৃতি ছিল, এদের বৈশিষ্ট্যগুলো কী ছিল। তো সেইগুলো ছিল একটা আদিবাসী বিদ্রোহ, কারণ তারা আদিবাসী জাতি থেকে তারা বিলং করছে। তারপর আসছে ব্রিটিশ বিরোধী আন্দোলন, অর্থাৎ এই যে বিদ্রোহগুলো করেছিল, আন্দোলনগুলো করেছিল, কাদের বিরুদ্ধে করেছিল, ব্রিটিশদেরই তো বিরুদ্ধে করেছিল, তাই না? এটাও তো তাদের একটা বৈশিষ্ট্য যে ব্রিটিশদের বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল। তারপর শোষক বিরোধী আন্দোলন, তো ব্রিটিশরা শোষণ করতো বা বিভিন্ন মহাজনরা শোষণ করতো, তো তো যারা শোষণ করতো তারাই তো হচ্ছে শোষক, তো শোষকদের বিরুদ্ধেও তারা বিদ্রোহ বা আন্দোলন করেছিল। তারপর কি হিংসাত্মক অথবা হিংসাশ্রয়ী আন্দোলন, তো এই যে বিদ্রোহগুলো করেছিল অনেকটা হিংসাত্মক ছিল না? হ্যাঁ, হিংসাত্মক ছিল সেই বিদ্রোহগুলো, মানে কি তারা হিংস্র হয়ে উঠেছিল, তারা সশস্ত্রভাবে একদম মানে হাতিয়ার হাতে করে নিয়ে তারা ওই জাতি মানে ব্রিটিশদের বিরুদ্ধে বলো কিংবা ওই মহাজনী, ঠিক আছে, কিংবা জমিদারদের ওপর কিন্তু অত্যাচার মানে অত্যাচার বলতে কি তাদের ওপর বিদ্রোহ ঘোষণা করেছিল, তাদের কাছে তাদের সাথে লড়াইয়ে ঝুঁকে পড়েছিল। তো এগুলো অনেকটা হিংসাত্মক করে ফেলেছিল তাদের অত্যাচারগুলো সাধারণ মানুষ অর্থাৎ আদিবাসী জাতিদের। তারপর এটা ছিল গণ আন্দোলন, অর্থাৎ একটা জাতি যে আদিবাসী যে এতগুলো লোক ছিল তারা একসঙ্গে জোটবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে একটা ইউনিটি তৈরি করে তারা কিন্তু ওই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতো, ঠিক আছে, বিদ্রোহ করেছিল। তো এটা ছিল একটা এই বিদ্রোহগুলো হচ্ছে এক একটা ধরনের গণ আন্দোলন। তারপর আসছে স্বাধীনতার লড়াই বা অধিকারের লড়াই, তো তাদের যে অধিকার ছিল পূর্ববর্তী যে তাদের অধিকার ছিল, অর্থাৎ তারা বন জঙ্গলগুলো পরিষ্কার করে চাষবাস করত এবং তাদের যৌথ মালিকানা ছিল, যেটাকে কুটখাতি প্রথা বলা হয় যৌথ মালিকানাটাকে। তো তারা মদ উৎপাদন করতো, তোমরা চোল বিদ্রোহে দেখবা যে তারা মদ উৎপাদন করত, ঠিক আছে। তাদের যে নিজের যে একটা মানে স্পেশাল একটা যে বৈশিষ্ট্য ছিল বা নিজেদের যে একটা ক্যারেক্টার ছিল বা যে কোনো নিজেদের একটা মানে কোনো একটা জিনিস তৈরি করতো, ওই জিনিসটার ওপর তার মানে যখন ব্রিটিশরা এলো, যেমন কোল বিদ্রোহের সময় তোমরা দেখবা যে তারা মদ উৎপাদন করতো, তো সেখান থেকে ব্রিটিশরা এলো, ওখানে ওদের মদের উপর ট্যাক্স বাড়িয়ে দিল, তো সেটার মানে সেখানে তারা ক্ষিপ্ত হলো। তো স্বাধীনতার লড়াই, অর্থাৎ তাদের যে নিজের অধিকার ছিল, আগে তারা স্বাধীনভাবে বসবাস করত, ঠিক আছে, কম মানে সাধারণ মানুষ যতটা ট্যাক্স দিত তারাও ততটাই ট্যাক্স দিত, ঠিক আছে, তারা নিজের স্বাধীনতার সঙ্গে মানে স্বাধীনতা নিয়ে বাঁচত, চাষবাস করতো, একত্রিতভাবে থাকতো। কিন্তু এই ব্রিটিশরা তাদের ওপর অত্যাচার করতো, তাদের স্বাধীনতা হরণ করেছিল, ঠিক আছে, তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। তো তারা স্বাধীনতার জন্য অর্থাৎ নিজেদের অধিকারের জন্য তারা লড়াই করেছিল। তো এই যে বৈশিষ্ট্যগুলো, তো দুটোর আমি বৈশিষ্ট্য তুলেছি, ধরো যে এখানে কোল বিদ্রোহ আর এখানে তোমার আর একটা বিদ্রোহ, হ্যাঁ, সাঁওতাল বিদ্রোহ। তো দেখবা তোমরা সিমিলারিটি রয়েছে, অর্থাৎ একই রয়েছে। যেমন কোল বিদ্রোহের বৈশিষ্ট্য, ঠিক আছে, এই কোল বিদ্রোহের বৈশিষ্ট্য কী ছিল, আদিবাসী বিদ্রোহ। এই বিদ্রোহ ছিল একটি উপজাতি বা আদিবাসী বিদ্রোহ, এতে মূলত কোল সম্প্রদায়ের মানুষ
হ্যাঁ অংশগ্রহণ করেছিল। তো আদিবাসী যেহেতু জাতি ছিল তারা আদিবাসী বিদ্রোহ ছিল, এখানেও তোমরা দেখতে পাবা আর কি যে আদিবাসী বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ কাটা পড়ে গেছে নাকি এমনিতে? হ্যাঁ, যদিও এটা সাঁওতালের আদিবাসী বিদ্রোহর এটা দেওয়া হয়নি, হ্যাঁ মানে দেয়নি, কিন্তু তোমরা দেখো সাঁওতাল তো একটা আদিবাসী জাতি, তাই না? তো আদিবাসী জাতি বিদ্রোহ করেছিল, তারা তো একটা আদিবাসী জাতি, তাই তো? তো আদিবাসী বিদ্রোহ ছিল ওটা। তারপর ব্রিটিশ বিরোধিতা, কোল বিদ্রোহে দেখলে তোমরা যে এটা ব্রিটিশ বিরোধিতা, অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে তারা কী করেছিল, লড়াই করেছিল। এখানেও দেখো ব্রিটিশ বিরোধী আন্দোলন, ঠিক আছে? তো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। তো আমি এটাই তারপর আরেকটা যেমন দেখো এখানে শোষণের বিরোধিতা, অর্থাৎ যে তাদের ওপর যে নানানভাবে মহাজনরা, তারপর জমিদাররা, ইংরেজ বণিকরা, ঠিক আছে, শোষণ করতো, সেই শোষণের বিরুদ্ধে তারা লড়াই করছে। যেমন এখানে দেখো হ্যাঁ শোষক বিরোধী আন্দোলন বা শোষণের বিরুদ্ধে আন্দোলন করেছে তারা। তারপর হিংসাশ্রয়ী আন্দোলন বা হিংসাত্মক আন্দোলন, ঠিক আছে? সাঁওতাল বিদ্রোহ সশস্ত্র বিদ্রোহের পথ গ্রহণ করেছিল, মানে সশস্ত্র মানে অস্ত্রকে সাথে নিয়ে তারা বিদ্রোহে ঝুঁকে পড়েছিল। বিদ্রোহীদের হাতে কুখ্যাত মহাজন কেনারাম, ঠিক আছে, ভগত এবং দিঘি থানার দারোগা মহেশলাল দত্ত নিহত হয়। অর্থাৎ তারা এতটাই হিংসাত্মক হয়েছিল যে তারা হত্যা পর্যন্ত করতে শুরু করেছিল, ঠিক আছে? তো এগুলো হচ্ছে কমন। তারপর তোমার যেমন গণ আন্দোলন, গণবিদ্রোহ ছিল এইগুলো, ঠিক আছে? তারপর তো এইগুলো ছিল হচ্ছে তাদের বৈশিষ্ট্য, অর্থাৎ এই যে বিদ্রোহগুলো হয়েছিল তারা কোন ধরনের বিদ্রোহটাকে বেছে নিয়েছিল, মানে কোন ধরনের বিদ্রোহ, কোন দিকটাকে আলোকপাত করছে, ঠিক আছে? তার মানে অ্যাকচুয়ালি তোমরা আশা করি বুঝতে পারলা বৈশিষ্ট্য মানে কি। আর এই বিদ্রোহগুলো, তো কোল বিদ্রোহের এই বৈশিষ্ট্য আসুক বা সাঁওতাল বিদ্রোহের বৈশিষ্ট্য আসুক। এই যে যেমন একটা দেখতে পাচ্ছ সাঁওতাল বিদ্রোহ, তো আচ্ছা এটা যদিও টিকা এসেছিল, ঠিক আছে? তো হ্যাঁ, আর চরিত্রের মধ্যে দেখো তো বৈশিষ্ট্য, চরিত্র, তারপর তোমার প্রকৃতি, এইগুলো অনেকটা একই, ঠিক আছে? তো ওইগুলোই বলতে চাইছে। তো এখানে যেমন দেখো সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি বা চরিত্রটা কেমন ছিল, ঠিক আছে? যেমন এটা গণবিদ্রোহ ছিল, জনগণকে একত্রিত হয়েছে। সাঁওতাল বিদ্রোহ মূলত গরিব সাঁওতাল কৃষকদের বিদ্রোহ হলেও এই বিদ্রোহে তাদের সঙ্গে যুক্ত হয়েছিল এলাকার অন্যান্য মেহনতি মানুষজন, অর্থাৎ অন্যান্য মানুষগুলোকে একত্রিত করে, জনগণকে একত্রিত করে জনগণমূলক একটা আন্দোলন তৈরি করেছিল, বিদ্রোহ গড়ে তুলেছিল, ঠিক আছে? গণবিদ্রোহ গেল। সশস্ত্র বিদ্রোহ, ডাইরেক্টলি তারা অস্ত্র ধারণ করে বিদ্রোহের দিকে ঝুঁকে পড়েছিল। তারপর স্বাধীনতা যুদ্ধ, তাদের যে নিজের অধিকার ছিল, স্বাধীনতা রয়েছে এটা। তারপর শোষিতের বিদ্রোহ, অর্থাৎ তাদেরকে যে শোষণ করা হতো এই শোষণের বিরুদ্ধে বিদ্রোহ। তা আমি তোমাদের এটাই বলতে চাইছি যে বিদ্রোহ মানে আসুক, কী বলছে, চরিত্র আসুক, বৈশিষ্ট্য আসুক, প্রকৃতি আসুক, ঠিক আছে? তো যেই আসুক না কেন একই, আর যে কোনো ইগুলোর একই। কিন্তু সন্ন্যাসী ফকির বিদ্রোহ এই যে রয়েছে ওইগুলোর জন্য আমি স্পেশাল কিছু করব, কিন্তু কারণ হচ্ছে ওইগুলো একটু ইসলাম জাতির ওপর নির্ভর, তো ওইগুলো ধর্মীয় যেহেতু, তো ওখানে একটু কিছুটা হলেও আলাদা থাকবে, তার জন্য আমি ওটা স্পেশাল আলাদা বিদ্রোহ করব। এরপর তার মানে তোমরা বৈশিষ্ট্য চরিত্রগুলো দেখলে আর কারণগুলো দেখলে। তো আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি, বোঝানোর চেষ্টা যথেষ্ট করেছি। তারপর আর কিছু বলছিলাম, তো তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর একদম ব্রড মাইন্ডে দিতে হবে, একদম বড় মাইন্ডে, মানে ভাবনা চিন্তা হাই লেভেলে রাখতে হবে। আমি তোমাদের এই জিনিসটার জন্যই কিন্তু এই ভিডিওটা করা। আর কিছু থাকলো না, তো তো এইগুলো হচ্ছে পয়েন্ট। তো তোমাদেরকে এইগুলো বানিয়ে বানিয়ে লিখতে হবে, বা তোমরা এই জিনিসগুলো স্ক্রিনশট নিয়ে, যখন আমি করছিলাম ভিডিও তো ওইগুলো স্ক্রিনশট নিয়ে ছবিগুলো দেখে কিন্তু তোমরা উত্তরগুলো করতে পারো। তারপর আমি সাঁওতাল বিদ্রোহে যে প্রশ্নগুলো হয়
ঠিক আছে? মানে আমি আর সাঁওতাল বিদ্রোহের জন্য প্রশ্ন লিখাবো না, যে ওইগুলো ভালোভাবে বুঝিয়েছি, আর দরকার হলে আমি তোমাদের নোটটা দেখিয়ে দেবো, কারণ আর ফলাফলটা। তারপর তোমার চরিত্র, প্রকৃতি, এই জিনিসগুলো তোমাদেরকে বানিয়ে লিখতে হবে তোমাদেরকে, ঠিক আছে? এত কষ্ট করে বুঝালাম, তো এতটাই। এরপর আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।